সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটি রুখে দিয়েছে এবং এভাবেই আগামী দিনগুলোতে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। আগামী দিনগুলোতে আওয়ামী লীগ ফেরানোর প্রশ্নে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফেরানোর প্রশ্নে এবং স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে থাকবে। বাংলাদেশে আরেক নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ছায়া। এদিকে হঠাৎ হাসনাত এবং উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনাকে নিয়ে নতুন পদক্ষেপ নেয়। হাসিনাকে দেশে এনে ক্ষমতায় বসানোর পরিকল্পনা। সেনাপ্রধানও সাথে আছে তাদের। দেশে এইবার ভয়াবহ কিছু হতে যাচ্ছে। দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন। আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান। ওই ভিতরে একটা বলে আসবে, বাহিরে বিবৃতি একটা দিবে, ফেসবুকে একটা লিখবে, পত্রিকায় আর একটা আসবে, মন্তব্য বক্তব্য তো ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে যারা অপরাধ করেছে তারা। বাংলাদেশের রাজনীতি করবে, আসলে এটা আমি কল্পনা করতে পারি যে আওয়ামী লীগ কিনা এত মানুষের জীবন নিল শুধু এক মাসের হিসাবই। এক মাসের যে পরিমাণ মেসাকার বাংলাদেশে ঘটাইছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, তবে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে আরেকটা পরিস্থিতির দিকে গড়াচ্ছে। সেই পরিস্থিতির পরিণাম কি হবে, ভালো হবে নাকি মন্দ হবে এটা পরিষ্কার না, কিন্তু একটা রাজনৈতিক মেরুকরণ চলছে। আর সেই মেরুকরণের কেন্দ্রে আছে আওয়ামী লীগ। একটি বিষয়ে হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ সামনে এনেছেন। তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যে এই পোস্টটি দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে এখনো দুটি ক্যান্সার রয়ে গিয়েছে উল্লেখযোগ্য দুটি জায়গায়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই দুটো ক্যান্সারকে যদি দ্রুত গতিতে অপসারণ করা না যায় তাহলে সেই ক্যান্সারের ভাইরাস পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাবে। ঠেলার নাম বাবাজি কথাটি দিয়েই শুরু করলাম, কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই ঠেলা পেয়ে গেছে। আমি বারবার যে বলি উচ্চচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ, এই চাপ আসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়েছে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে একবার বলেই ফেলেছিলাম, বাংলাদেশ দখল হয়ে গেছে 2024-এর 5 অগাস্ট। কিন্তু আমি সর্বশেষ গত 5 ফেব্রুয়ারি যখন স্বাধীনতার আতুরঘর, মুক্তিযুদ্ধের আতুরঘর, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন আরেকবার উচ্চারণ করেছিলাম যে বাংলাদেশ দখল হয়ে গেছে, বাংলাদেশ পুনরুদ্ধার করতে হবে। আজকে ফেব্রুয়ারি মাসের পরে, প্রায় 1.5 মাসের বেশি সময় পরে বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়েছে, সেটি যে কোনোভাবেই হোক। আসলে এতদিন নানা পক্ষ একমত হবার একটি ব্যাপার ছিল। আন্তর্জাতিক বিশ্ব আমাদের পাশে জোরালোভাবে, তখনও কোনো নির্দেশনা বা কোনো আশার আলো দেখাবার বিষয় ছিল না। আমাদের যারা রক্ষা করবে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমি বারবার বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী একমাত্র বাংলাদেশকে বাঁচাতে পারে এবং চূড়ান্ত বিচারে দেশপ্রেমিক সেনাবাহিনী বাঁচাবে।
আওয়ামী লীগের মধ্যেও একটি ভুল ধারণা আছে যে 5 আগস্ট সেনাবাহিনী সরকারের পতন ঘটিয়েছে। এই ধারণাটা আমার মধ্যেও ছিল, কিন্তু নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তথ্য জেনে আমার কাছে মনে হয়েছে 5 আগস্ট এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা ছিল। ওই ঘটনার থেকে যতটুকু সেনাবাহিনী রক্ষা করেছে আওয়ামী লীগকে, স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগের প্রাণ ভোমরা শেখ হাসিনাকে, এটি অনেক কিছু। এই রক্ষাটাও করা যেত না, কারণ হায়নাদের টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা। শেখ হাসিনাকে যে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে রেখে এসছে সেনাবাহিনী, এই জন্যই আওয়ামী লীগকে বলবো, আওয়ামী লীগ অনুসারীদের বলবো, সেনাবাহিনীকে সেই জন্যই কৃতজ্ঞতায় আবদ্ধ করে রাখুন। আজকে এই ক্রান্তিকালে সেনাবাহিনী কিন্তু বাঁচাতে এসছে। দেখুন, গত রাত থেকে বাংলাদেশে সেনাবাহিনী, আওয়ামী লীগ ফিরে আসা, বিভিন্ন বিষয় নিয়ে টান উত্তেজনা। সেনাবাহিনী একমত, বিদেশ একমত, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের বাহিরে বিএনপি একমত। আমি আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে প্রধান রাজনৈতিক দল একমত, প্রধান এক বা একাধিক রাজনৈতিক দল একমত। আজকে আপনারা দিনের বেলায় বিভিন্ন বক্তব্যে, বিশেষ করে বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বক্তব্যে বুঝতে পারছেন যে বিএনপি আওয়ামী লীগ ফেরানোর ব্যাপারে একমত। আমি এই জায়গায় বিএনপিকে ধন্যবাদ দিতে চাই। আজকে জাতির ক্রান্তিকালে বিএনপির কারণে অনেক ভয়াবহ পরিণতি থেকে বাংলাদেশ বেঁচে গেছে। সংবিধান স্থগিত করতে পারেনি, সেনাপ্রধানকে অপসারণ করতে পারেনি, মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি হায়নারা। সেই জায়গায় রাজনৈতিক দল এবং জনমত, জনসমর্থন যদি থাকে, সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশ পুনরুদ্ধার করা অত্যন্ত সহজ হবে। যার দরুন আমি বলছি এজন্যই যে দেখুন, আজকে বিদেশ থেকে আজকেও বুলডোজার বাহিনী ব্যাপক কর্মসূচি দিয়েছিল বাইতুল মোকাররম থেকে। আজকে কিন্তু কর্মসূচি একদম ব্যর্থ। সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটি রুখে দিয়েছে এবং এভাবেই আগামী দিনগুলোতে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। আগামী দিনগুলোতে আওয়ামী লীগ ফেরানোর প্রশ্নে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফেরানোর প্রশ্নে এবং স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে থাকবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের 90% মানুষ স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক। মাত্র 10% মানুষ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী, পাকিস্তানপন্থী। তো এই 90% মানুষ যদি সমর্থনে থাকে সেনাবাহিনীর, শুধুমাত্র সেনাবাহিনী একা চাইলে হবে না যে আমি বাংলাদেশকে পুনরুদ্ধার করব, তাহলে কিন্তু বল প্রয়োগের প্রশ্ন আসবে। এই প্রশ্ন থেকে উদ্ধার পেতে হলে বাংলাদেশের আপামর জনসাধারণ, বিএনপি, আওয়ামী লীগ, সবার সেনাবাহিনীর প্রতি সমর্থন থাকতে হবে এবং সেনাবাহিনীকে সমর্থন দিয়ে, মানসিক সমর্থন দিয়ে, সেনাপ্রধানকে মানসিক সমর্থন দিয়ে বাংলাদেশ পুনরুদ্ধার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে কোনো ক্রমেই দুর্বৃত্তরা, হায়নারা, স্বাধীনতা বিরোধীরা দেশে এবং বিদেশে বসে উস্কানি দিতে সাহস না পায়। আজকে দেখুন, বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন স্থানে মিছিল করবার, আন্দোলন করবার, প্রতিরোধ করবার নানা রকম কর্মসূচি ছিল। শুধুমাত্র সেনাবাহিনীর উপস্থিতির কারণে, জোরালো উপস্থিতির কারণে, সেনাবাহিনী এর আগেও বিভিন্ন ক্ষেত্রে উপস্থিত ছিল, কিন্তু তারপরেও সেনাবাহিনীর সামনে নানা রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। 32 নম্বরের মতো ঘটনাও ঘটেছে, 32 নম্বর ভাঙার মতো ঘটনাও ঘটেছে এবং হায়নারা এতে উল্লসিত হয়েছে। এতে করে হায়নারা মনে করেছে যে আমরা মনে হয় জিতেই গেলাম, আমরা মনে হয় বিজয়ী হইলাম, আমরা মনে হয় আগামী দিনগুলোতে আমাদের যা কিছু নেতিবাচক ইচ্ছা আছে সব বাস্তবায়ন করব। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
এখানে আমাদের বিদেশি যারা বন্ধু আছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সবাই আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশ পুনরুদ্ধারের পক্ষে। মোহাম্মদ ইউনূসের সরকার কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন, জামাত কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন, সমন্বয়করা কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা থেকেই, এই বিচ্ছিন্নতার জায়গা থেকেই আমাদের সেনাবাহিনী আমাদেরকে উদ্ধার করবে। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়েছে। আজকে শুক্রবার দিন, এবং শুক্রবার দিনে যে হায়নাদের বিভিন্ন কর্মসূচি ব্যর্থ হলো এটি সবচেয়ে বড় প্রমাণ। এবং সামনের দিনগুলোতে আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি 1 ঘন্টা পরে আরো নানা রকম ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে সামরিক বাহিনীর সম্মিলিতভাবে, সশস্ত্র বাহিনীর সম্মিলিতভাবে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং হায়নাদের কিভাবে মোকাবেলা করতে হয় সেই পরিকল্পনা করতে হবে। দেখুন, শুধুমাত্র সামরিক বাহিনী নয়, সশস্ত্র বাহিনী নয়, বাংলাদেশের পুলিশ বাহিনী এই মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা মোহাম্মদ ইউনূসের পেছনে যে জামাত শিবির, এই যে সমন্বয়ক, এদেরকে কিন্তু কোনোভাবে আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। যার কারণে আজকে 7.5 মাস হচ্ছে পুলিশ অ্যাক্টিভ হয়নি, প্রশাসন অ্যাক্টিভ হয়নি। বাংলাদেশ যখন পুনরুদ্ধার হওয়া শুরু হবে তখন পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সবাই একযোগে, শুধু তাই নয়, আমি যেটি বললাম যে আমরা জনগণ, আমরা বাংলাদেশের জনগণ, আমরা 90% জনগণ সেই পক্ষে, বাংলাদেশ পুনরুদ্ধারের পক্ষে থাকতে হবে। কিছু না হলে অন্তত পক্ষে মানসিক সমর্থন দিয়ে পক্ষে থাকতে হবে। কাজেই এটি নিশ্চিত থাকুন যে বাংলাদেশ পুনরুদ্ধার পথে, পুনরুদ্ধার শীঘ্রই হবে এবং আওয়ামী লীগও রাজনীতিতে ফিরে আসছে। তবে একটি কথা বলে রাখি যে অনেকেই হয়তো ভাবেন যে শেখ হাসিনা ফিরে আসছেন না কেন, কিংবা শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কি হবে। শেখ হাসিনা ছাড়াই আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, কারণ শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফেরাটা কোনোভাবে নিরাপদ নয়। গত 8 মাসে বাংলাদেশকে পুরোপুরি একটি জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করা হয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার থেকে। এই জঙ্গিবাদকে উৎখাত না করা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণেই শুধুমাত্র আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এই মুহূর্তে ফিরছেন না। কিন্তু আওয়ামী লীগ যে পুনর্গঠিত আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে যে আওয়ামী লীগ ফিরবে, এটি কিন্তু সম্পূর্ণ শেখ হাসিনার অনুমোদনেই ফিরবে। কাজেই এই আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ করেন তারা মানবেন এবং যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের তারাও মানবেন, এবং আগামী দিনে একটি পরিচ্ছন্ন আওয়ামী লীগ কিন্তু আসবে, এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত। আমি আবারও বলতে চাই যে বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়ে গেছে, আমরা সবাই এই পুনরুদ্ধারে থাকব। জিএম কাদের একজন ভয়ানক ব্যক্তি, এক ধান্দাবাজ, এক মুনাফিক, হাসিনার বিশ্বস্ত দালাল, ভারতের বিশ্বস্ত দালাল। আমরা ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে পিটিয়ে পাঠিয়ে দিয়েছি বলি, কিন্তু না, ইফতার মাহফিল করেন, রাজনৈতিক কর্মসূচি পালন করেন ভারতের একেবারে পিওর, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল এই জিএম কাদের। এই জিএম কাদের কত বড় সাহস! এই জিএম কাদের থাকার কথা এখন জেলে, অথচ তিনি ইফতার মাহফিল করেন। এই জিএম কাদের বলেন যে ডক্টর ইউনূস সরকারের আমরা পতন চাই, অন্য সরকার দরকার। আপনি চিন্তা করেছেন কত বড় সাহস এই বাটপারের? ওকে ধরে পেটান না কেন? কত বড় সাহস! ওর বিরুদ্ধে মামলা, চোখে কেন অ্যারেস্ট করা হয় না? তবে ওর বিপদ চলে এসেছে, বিপদ সন্নিকটে। এই জিএম কাদের নিজের বিপদ নিজে ডেকে আনছেন। দর্শক, সরকার কিছুটা নড়ে চড়ে বসেছে জিএম কাদের বিরুদ্ধে। কত বড় কথা আপনি চিন্তা করেন যে ডক্টর ইউনূসের পতন চাই, নতুন কোন সরকার চাই, একদম আওয়ামী লীগের মতো। আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন, মানে আওয়ামী লীগের প্রক্সি দিচ্ছেন। এখন ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল, একদম ভারতের দালালে এখনো করে যাচ্ছে। সাহস আছে ওর, তো ভয় থাকা দরকার কোন সময় জনগণ পিটে ওর হাত পা ভেঙে দেয়।
কিন্তু সাহসটা কি দেখেন, এবং আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে এখনো প্রকাশ্য দালালি করছে। কত বড় সাহস! তবে ওই মশা মারতে যে তো আর কামান দাগানোর দরকার নেই। যে জিএম কাদের মতো চুনোপুটি মারতে পিনাকি ভট্টাচার্যরা লাঠি নেবেন, আমার মনে হয় না যে এটা প্রয়োজন আছে। এতে সরকার সামান্য কিছু মেকানিজম ব্যবহার করলেই তো এইসব জিএম কাদেরকে খেয়ে দেওয়া যায়। হতে পারে চালাকি করতে গিয়ে জিএম কাদের একটা ধরা পড়তে পারেন। তবে একটা কথা আগে বলে নি, জিএম কাদের সাথে কি ঘটছে, কি পরিণতি আসছে সেদিকে, তার আগে বলে নি যে জাতীয় পার্টির যে তৎপরতা, এর নেপথ্যে বিএনপি থাকতে পারে। কারণ কি দেখেন, আপনি নিশ্চিত এই সন্দেহ এখন থেকে করবেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে কোনো তৎপরতায় বিএনপি সমর্থন করবে। যেমন দেখেন, পিওর শাহবাগী আওয়ামী লীগের একেবারে বিশ্বস্ত মিত্র, সেবাদাসী ভারতের বিশ্বস্ত মিত্র, সেই বাম শাহবাগীদের পক্ষে এখন মির্জা ফখরুল স্টেটমেন্ট দিচ্ছে, ছাত্রদল স্টেটমেন্ট দিচ্ছে। এখন কারণ কি, তারা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বলে। তো ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বলায় শাহবাগীদের পক্ষে যদি দাঁড়াতে পারে, তাহলে জাতীয় পার্টিকে তো বিভিন্নভাবে ইন্ধন বিএনপি দিতেই পারে। তো এই যে ডক্টর ইউনূসের পতন, যে অমুক তমুক, এগুলোর পেছনে বিএনপির ইন্ধন থাকতে পারে, এই সন্দেহ আমাদের করতেই হবে। কারণ এটা বিএনপির নীতি, এটা যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে বলবে তাকে আমরা সমর্থন করবো। আর আওয়ামী লীগের সাথে তাদের তো এক ধরনের জোট হয়েছে, এটা পিনাকি ভট্টাচার্য বলেছেন। তো দর্শক, জিএম কাদেরকে কোনো না কোনো ভাবে বিএনপি প্যাট্রোনাইজ করছে, খোঁজ নিয়ে দেখেন। এটা উপরে উপরে বোঝা যাবে না। এত সাহস তিনি পান কোথায়? এত সাহস কে দিয়েছে? তো দর্শক, খবর হচ্ছে এরকম যে জিএম কাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, মনোনয়ন বাণিজ্যের অভিযোগে। এর মানে চারদিক থেকে জিএম কাদেরের জগৎ অন্ধকার হয়ে যাচ্ছে। এমনিতেই তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, ঠিক আছে, হত্যা মামলা, ওগুলো এক্সেসিভ মামলা হয়ে গিয়েছে, অনেক মামলা। বাছবিচারহীন ভাবে এভাবে ধরা হবে না, চার্জশিটের পর হয়তো বা ধরা হবে, যদি চার্জশিটে তার নাম আসে। কিন্তু এই দুর্নীতির অভিযোগ, এটা থেকে তো এড়াতে পারবেন না। মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে নানান দুর্নীতির অভিযোগ, অলরেডি কিছু প্রমাণও পাওয়া গিয়েছে। দুদকের অভিযোগ তদন্ত চলছে। জিএম কাদের বিরুদ্ধে 3 দেশে অর্থ পাচার তথ্য পেয়েছে দুদক। এর মানে ধরা পড়ার রাস্তা বন্দোবস্ত আছে, চালাকি করে। বিএনপি তো নিজেদেরকে রক্ষা করতে পারে না। বিএনপির থানার সেক্রেটারি, উপজেলা সাধারণ সম্পাদক, সে থানায় যায় তার পান্ডাদের সারি আনতে, যাওয়ার পরে তাকেই পুলিশ ধরে বাঁধে, আটকায়। তো বিএনপির কথা যদি জিএম কাদের মাঠে নামে, একটা ধরা এবার জিএম কাদের খাবে, আমি বিশ্বাস করি। দলীয় পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 20 মার্চ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের গোপন অনুসন্ধানে জিএম কাদেরের বিরুদ্ধে নানা অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। তাই প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে দুদক মহাপরিচালক। এর মানে কি, মামলা হবে, এরপরে দেখবেন জিএম কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞা, জিএম কাদের কট। চালাকি করছো, বিএনপি বাঁচাক পারলে, অ্যাটর্নি জেনারেল বিএনপি, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তো বিএনপির কথা, এখন যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু করতে যাবেন, আওয়ামী লীগের কথায়, ভারতের কথায়, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে। ডক্টর ইউনূসের সাথে ভাই চালাকি করেন না, তার সাথে ধান্দাবাজি করেন, এটা পারবেন না। তিনি বিশ্ব খেলোয়াড়। দলীয় পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য নিয়ে দুদক মহাপরিচালক বলেন, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ গ্রহণ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। এখন তার বিদেশে যাওয়ার রাস্তাও কিন্তু বন্ধ হয়ে গেছে, যেতে পারবেন না, ইমিগ্রেশন আটকে দেওয়া হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। টাকা পয়সা দিয়ে পদ দেয়। দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে 18 কোটি 10 লাখ টাকা উৎকোচ গ্রহণ করা হয়।
অভিযোগ রয়েছে এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীকে এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেন এবং তার স্থলে জিএম কাদের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন টাকা না দেওয়ার কারণে। তো এখন বুঝুন মজা, জিএম কাদেরকে ধরে রিমান্ডে নিয়ে সর্বপ্রথম যে প্রশ্ন করা দরকার, ওই যে ভারত সফরে গিয়েছিল সর্বশেষ, সফর থেকে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের সাথে কথা বলেছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল কি কথা হয়েছে, তখন বলছে না এটা আমি বলতে পারবো না, তারা না বললে এটা বলতে পারবো না, নিষেধ আছে। তো কি কথা হয়েছে এবার রিমান্ডে নিয়ে পিটাই জিজ্ঞেস করা দরকার। অবৈধ সম্পদের বিষয়ে অভিযোগে বলা হয়েছে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদেরের দাখিল করা হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে নগদ 49,88,000 টাকা, ব্যাংকে 35,95,000 এবং 84,98,000 টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তার স্ত্রী শরীফা কাদেরের নামে 59। এটা এদের দুর্নীতির কথা বলতে গেলে অভাব থাকবে না। এরা A to Z দুর্নীতিবাজ, ধান্দাবাজ। তো এই ধান্দাবাজের জগৎ সংকুচিত হয়ে আছে। এবার হয়তোবা জিএম কাদের ধরা পড়বেন, জালে আটকা পড়বে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার আছে তার বিরুদ্ধে কেউ কেউ মাঠে রাজনীতি শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে। ইনফ্যাক্ট গতকালই আমি জনাব মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এক ধরনের বিরুদ্ধে কথা বলেছেন, কিছু যদি কিন্তু দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে, কি করলে পারে সেটা উনি বলেছেন, কিন্তু মানে একটা ডাউনরাইট নিষিদ্ধ করে দেওয়ার যে আলাপ কোনো দিক থেকে আছে সেটাকে তিনি ওন করেননি। মজার ব্যাপার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই রকম কথা স্পষ্টভাবে আবারও বললেন। উনি আগেও বলেছিলেন, সরকারের দিক থেকে সিগন্যাল ছিল, আমি অনেকবার বলেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আর নিচ্ছে না, এটা সরকারের একটা পদক্ষেপ থেকেই বোঝা গেছে। আমি আজও আবার সেটা পুনরুল্লেখ করতে চাই, কিন্তু তিনি কথা বলেছেন গতকাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরো, তিনি আসলে আমি খুঁজে দেখলাম তিনি প্রেসিডেন্ট, তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন। এই প্রতিষ্ঠানটাকে নিয়ে একটু কথা বলা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুপরিচিত একটা থিঙ্ক ট্যাঙ্ক, নানান রকম ক্রিটিসিজম এটার আছে, লিবারেল একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তাদের বেশ কিছু ইভ্যালুয়েশন এবং কিছু বায়াস নিয়ে প্রশ্ন আছে, এবং আমি ধারণা করি যে এখন ভারতে প্রচুর আলোচিত একজন ব্যক্তি আছেন, ভীষণ রকমভাবে তার বিরুদ্ধে কথাবার্তা ভারত বলছে, জর্জ সরোস। আমরা সরোসের ওপেন সোসাইটির কথা জানি। সরোস এখানে আসলেন কারণ এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা, এটার শুরুর দিকের যে ফান্ডিং সেটা সরোসের ফান্ড থেকে হয়েছে, এরকম তথ্য সুনির্দিষ্টভাবেই পাওয়া যায়। এবং আমরা খেয়াল করব ডক্টর ইউনূসের সাথে সরোসের ছেলে দেখা করেছে, এই তথ্যটা আমরা বাংলাদেশি মিডিয়ায় যতটুকু পেয়েছি ভারতের মিডিয়ায় প্রচুর দেখেছি। কারণ সরোস ওপেন সোসাইটির মাধ্যমে অথরিটারিয়ান দেশগুলোতে, অথরিটারিয়ান হয়ে উঠতে থাকা দেশগুলোতে নানা রকম কর্মকাণ্ড চালান, সমালোচনা আছে নানান দিক থেকে, এবং এই কিছু কিছু হয়তো সত্যতাও আছে, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকারের তীব্র ক্ষোভ আছে। এবং আমরা খেয়াল করেছি সর্বশেষ সরোসের প্রতিষ্ঠান যেগুলো ভারতে কাজ করছে সেগুলোতে ভারতের যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা আছে, তারা নানান অভিযান পরিচালনা করছে, তারা পছন্দ করেন না ওপেন সোসাইটি বা সরোসের যে কোনো প্রতিষ্ঠানকে ভারতের নরেন্দ্র মোদী সরকার খুবই ক্ষুব্ধ। তো যাই হোক, আইসিজি আসলো, তার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বরাবরের মতো যে দুটো ইস্যু নিয়ে কথা বলেন, একটা ইস্যু তো সবার সাথে, বিশেষ করে বিদেশি যারাই আসেন তারাই নির্বাচন নিয়ে জানতে চান, এবং তিনি খুব ক্লিয়ারলি তার এই মতামতটা জানান। আর যে নির্বাচন ডিসেম্বরে, ছোট প্যাকেজ হলে বড় প্যাকেজ, সংস্কারের ক্ষেত্রে বড় প্যাকেজ হলে জুনে হবে। আবারও তিনি বলেছেন, দুদিন আগেও তিনি একজন মার্কিন সেনেটরের সাথে একই কথা বলেছেন। যদিও আমি এখন একটা নতুন প্রশ্ন তুলছি, আমি সরকারের দিক থেকে জবাবও চাই,
বড় প্যাকেজ প্রথম তো ডিফাইন করতে হবে ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝাচ্ছে। এখন 7 মাসের বেশি 7.5 মাস হয়ে গেছে সরকারের। আর ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝে, বড় প্যাকেজ বলতে কি বোঝে, এবং বড় প্যাকেজের জন্য কেন এক্সট্রা 6 মাস সময় বেশি লাগবে, এই জবাবটা দিতে হবে। যাই হোক, আজকের আলোচনা সেটা না। আজকের আলোচনা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে। তিনি বলছেন আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। তিনি আরও বলছেন, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি, এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমি আইসিসির ব্যাপারে একটা কথা একটু বলে রাখতে চাই। জাতিসংঘ চেয়েছে, কিন্তু আইসিসিতে বিচার করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে কারো অনুপস্থিতিতে, আইনের ভাষায় ইন অ্যাবসেন্সিয়া বলা হয়, বিচার আইসিসিতে করা যায় না। যেহেতু আইসিসিতে কারো অনুপস্থিতিতে বিচার করা যায় না, শেখ হাসিনার বিচার এবং তার অনেক সাঙ্গপাঙ্গের যদি বিচার আইসিসিতে আমরা করতে চাই, এটা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ শেখ হাসিনাকে কবে গ্রেফতার করা হবে, তারপর তার বিচার শুরু হবে, এটা ইজ রিয়েলি ভেরি টাফ। কিন্তু বাংলাদেশে আমরা আমাদের যে আইন আছে তাতে অনুপস্থিতিতে বিচার করার সুযোগ আছে, যদিও এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কনফ্লিক্ট করে। আমাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘ তার যে রিপোর্ট পাবলিশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেখানে ফালকার তুর্ক, আমাদের জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের প্রধান, তিনি দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যদি রক্ষা করি তাহলে আমাদের সাহায্য করবেন বলেছেন। একটা হচ্ছে এই যে ইন অ্যাবসেন্সিয়া বিচার করার সিস্টেমটা বাতিল করতে হবে এবং মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। জাতিসংঘ মৃত্যুদণ্ডকে এনকারেজ করে না, তারা এর বিরুদ্ধে অবস্থান আছে। যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধতার প্রশ্নে আসি। এটা আমরা জানতাম, আমি অন্তত বহুদিন আপনাদেরকে স্মরণ করিয়েছি, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকবে, তারপরও যারা নতুন আছেন তাদের জন্য বলি, আওয়ামী লীগকে এই সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে না, এটা আমরা আসলে বেশ আগে বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে দেখিয়েছিও সেই নিউজটা। সেটা হলো সর্বশেষ যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন যেটা আছে সেটার সংশোধনী পাশ হলো, মানে একটু যদি পেছনে যাই, এটা 72 সালের আইন, কিন্তু আওয়ামী লীগ এটার একটা গত টেনিয়রে এসে একটা সংশোধনী করে এর মধ্যে সংগঠনকেও বিচার করা যাবে, রাজনৈতিক দলকে বিচার করা যাবে এই ধরনের অপরাধে সংযুক্ত হিসাবে, সেটা আওয়ামী লীগ যুক্ত করেছিল। তাদের উদ্দেশ্য ছিল জামায়াতকে বিচার করা, বিচার তো করা না, আসলে বিচারের নাটক করা। ওরা চেয়েছিল এগুলোর মাধ্যমে জামায়াতকে চাপে রাখবে। তো সেই চেষ্টা তারা করেছিল। প্রথম এসে এই আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর প্রাথমিক যে অ্যামেন্ডমেন্ট প্রস্তাবিত হয়েছিল সেখানে ওই ধারাটা ছিল এবং তার সাথে একটা শাস্তি যুক্ত হয়েছিল। কোনো দল যদি অভিযুক্ত হয় তাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করা যাবে। কিন্তু ফাইনাল যে আইনটা পাশ হলো সেখানে এই ধারাটা তুলে দেওয়া হয়েছে। বারবার আমরা এটাকে মাথায় ঢোকাবো, কারণ সামনে বাংলাদেশের রাজনীতি এই ব্যাপারটা নিয়ে আবর্তিত হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। যদিও সংগঠনে বিচার করা যাবে না তা না, এখানে বলা হচ্ছে যে কোনো বিচারকের যদি মনে হয় তিনি সেই ব্যাপারেও আহ্বান জানাতে পারেন, কিন্তু স্পেসিফিক কোনো ধারা হিসাবে আর এটা এই আইনে এক্সিস্ট করে না। তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার একটা অপশন এখনও সরকারের হাতে আছে, নেই তা না, এটা হলো এই আইন। কিন্তু এটা বাতিল করায় কেন আমি মনে করেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সেটাই আসি। একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আরেকটা আইন আছে, সেটা হচ্ছে 2009 সালের সন্ত্রাস দমন আইন। সেই আইনের একটা ধারা মোতাবেক কোনো দলকে যদি সন্ত্রাসী দল হিসাবে ডিফাইন করা যায় তাহলে তাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া যায়। আর শেখ হাসিনার পতনের 2-3 দিন আগে জামায়াত এবং শিবিরকে এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল। এর আগে হিজবুত তাহরিরকেও তাই করা হয়েছে। কিন্তু এটা এখনো সরকারের হাতে আছে, কিন্তু থাকলেও সরকার এটা করবে না, কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা নিয়ে প্রচুর সমালোচনা আসবে। সমস্যা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া যদি চলে, সেটায় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। আওয়ামী লীগের সেই সুযোগ আছে।
আওয়ামী লীগের সেই সুযোগ যখন থাকতো বিচারিক প্রক্রিয়ায়, সেটাই যদি সরকার নিষিদ্ধ করার চিন্তা করলেও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করত। নিষিদ্ধ হতো কি না এটা নিশ্চয়ই সরকার বলতে পারবে না, কারণ এটা বিচার বিভাগের প্রশ্ন, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকার সেটা চাইতো। আমরাও যদি কেউ চাই সেইভাবে চাওয়ার কথা। সো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায় যদি কেউ বলিও, আসলে লাভ নেই। আর সরকার এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা এটা নিষিদ্ধ করছে না। এখন যেটা দাঁড়াবে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবার ডক্টর ইউনূস গালি শুনবেন কিনা আমি জানি না, কেউ কেউ কিছুটা শুরু করেছেন। মানে এই মানুষটা এত বড় বিভিন্ন বিচারে, এবং প্রায় বলি কথাটা, সমালোচনা করি সরকারের অনেক অদক্ষতা আছে, মানে সব ব্যাকগ্রাউন্ড মাথায় রেখেও এই সরকারে মানে এই দেশের কোথায় কোথায় কী কী ধ্বংস শেখ হাসিনা করে গেছে যথেষ্ট ভালো জানি, খোঁজ খবর রাখি, বছরের পর বছর এগুলো দেখেছি, এগুলো নিয়ে কথা বলেছি। এই প্রেক্ষাপটে সরকারের আরও ভালো করার সুযোগ ছিল। মানে সরকারের ব্যর্থতা আছে, এবং সেই ব্যর্থতার কারণে প্রধান দায়ভার যে কোনো সবসময় যেটা হয় টিম লিডারকে নিতে হয়, আমাদের প্রধান উপদেষ্টাকে নিতে হবে। কিন্তু আমরা প্রায় যে কথাটা বলি না, যে আমাদের প্রধান উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা না হতেন, মানে আমাকে এই 7 মাস 7.5 মাস পরও যদি কেউ বলে 5 তারিখে ফিরে গিয়ে এই 7 মাস দেখার পর কি মনে করি, ডক্টর ইউনূসকে কি প্রধান উপদেষ্টা করা ঠিক আছে? যদি আবার এটাকে ঠিক করার সুযোগ হয়, উত্তর হলো 100 বার পেছনে গেলেও 100 বার ডক্টর ইউনূসকে আমরা চুজ করব। কারণ হচ্ছে ওই মারাত্মক টার্ময়েলের মধ্যে ওনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের, আমি প্রায় বলি যে আমাদের ছাতার মতো, বগগাছের মতো না থাকলে আমাদেরকে জাস্ট ইন্ডিয়া খেয়ে ফেলতো। তো যেটা বলছিলাম, আমাদের এই যাবতীয় শ্রদ্ধার পরও আমি দেখি যে তার বিরুদ্ধেও আক্রমণ শুরু হয়েছে। তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইছেন। আমরা তাহলে ট্যাগ করি আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। আমি জানি না এই কথাগুলো তার প্রতি আসতে শুরু করবে কিনা, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স আমাদের মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বেশ কঠোরভাবে বিপক্ষে বলে মনে করি। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টাকে এখন এই ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতো একটা খুবই প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের প্রধানকে বলতে হচ্ছে, যেটার আন্তর্জাতিক অডিয়েন্স আছে, মানে আন্তর্জাতিক অডিয়েন্সকেও আশ্বস্ত করার একটা জায়গা। এবং প্রধান উপদেষ্টা যখন বলেন সেটা খুবই গুরুত্ব দিয়ে সবাই দেখবে। আসলে আমরা একটু স্মরণ করব, গতকালই আমার ভিডিওটা যারা দেখেছেন যেন মাহমুদুর রহমানও এই আলাপটা সামনে এনেছেন। এবং আমি অনেকবার বলেছি, আবার একটু যোগ করি, জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা একটা প্রোগ্রামে একবার বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা নিয়ে, এই কথাটা তিনি বলেছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রিপিট হচ্ছে, তারপরও জাতিসংঘের মতো জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অযোগ্য হচ্ছে না, এবং সেটা দূরেই থাকুক যে সে নিষিদ্ধই হচ্ছে না। পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং এটাই সামনের রাজনীতির বিষয় হয়ে থাকবে। বিশেষ করে নতুন যে পার্টি এনসিপি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থানটাকে প্রধান রাজনৈতিক একটা জায়গা করে তুলেছেন। নট অনলি দ্যাট, খুবই পাওয়ারফুল, খুবই ইনফ্লুয়েন্সিয়াল বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমরা সামনে এখন দেখব আসলে এটা কি দাঁড়ায়। এর মধ্যে নানান দলের নানান কৌশলী অবস্থান আছে। সেই প্রেক্ষাপটে সামনের দিনগুলোর রাজনীতি বাংলাদেশে এই বিষয়টাকে ঘিরেই আবর্তিত হবে। কারণ জনগণের একটা বড় অংশের মধ্যে, বেশ বড় অংশ, এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমরা মানি। আসলে আওয়ামী লীগ নিয়ে যখন আলাপ হয় অনেকে যেটা বলি, উইচ ইজ ভেরি রাইট। আমি বহুদিন থেকে বলছি, বিশেষ করে 2018 সালের সেই রাতের ভোটের পর থেকে বলি যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে। আমি সেই সময় থেকে বলি, আইভ গট দ্য রেকর্ড। সো যেটা রাজনৈতিক দলই না, তার রাজনীতি করার অধিকার কেন থাকবে? নট অনলি দ্যাট, শেষ পর্যন্ত দল হিসাবে তারা মারাত্মক সব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সর্বশেষ উদাহরণ হচ্ছে 4 আগস্ট, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন, যখন সম্ভবত সেনাবাহিনী আর কোনোভাবে রাজি হচ্ছিল না, পুলিশকে বিজিবিকে দিয়ে আর পারা যাচ্ছিল না, তখন আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে মাঠে নামিয়েছিল। সারা দেশে 100-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেদিন। সো আমাদের হাতে যথেষ্ট ডকুমেন্ট আছে, এটা একটা সন্ত্রাসী দল, এটাকে গ্যাং।
দল বলতে আমি রাজনৈতিক দল বোঝাইনি, সবই করা যায়, কিন্তু প্রেক্ষাপট সম্ভবত এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এখন আমরা সামনে কিউরিয়াসলি দেখব আসলে এইখানে অন্যান্য দল কিভাবে এই বিষয়টা নিয়ে রাজনীতি করে, আর সরকারও এটাকে কিভাবে সামলায়। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।